একদিকে 2026-এর ফেব্রুয়ারিতেই বাংলাদেশের সাধারণ নির্বাচন দিন ঘোষণা হওয়া, এরপর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে তারেক রহমানের দেশে ফিরে দলের হাল ধরা। খালেদা জিয়ার জানাজা নামাজের দিন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তা নিয়ে পৌঁছে যান ঢাকার গুলশানে। খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ভারতের বিদেশমন্ত্রী। এখানেই শেষ নয়, পরে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাও তারেক রহমানের সঙ্গে বিএনপি কার্যালয়ে গিয়ে দেখা করেন। যদিও সেই সাক্ষাৎকে নেহাতি সৌজন্য সাক্ষাৎ বলেই মিডিয়ার সামনে তুলে ধরেন বিএনপি কর্তারা। আর ভারতের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই ঘনিষ্ঠতায় বিপদের গন্ধ পাচ্ছে একসময় বিএনপির জোটসঙ্গী জামাতে ইসলামী। এমনকি তারেক রহমানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কপালেও। এরই মধ্যে কিন্তু বাংলাদেশের বন্ধু দেশ পরিচিত চীন ও পাকিস্তান নিজেদের মতো করে বাংলাদেশের নির্বাচনের আগে নিজেদের কূটনৈতিক সম্পর্ককে ঝালিয়ে নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার 12ই জানুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলীয় পর্যায়ে সম্পর্ক জোরদার করার উপরে আলোচনা করেন তারা। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে চীন এবং বাংলাদেশ সম্পর্ক, দলীয় পর্যায়ের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে গভীর আলোচনা করেছে। উভয় পক্ষ দলীয় পর্যায়ের সম্পর্ক আরও জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করতে এবং বাংলাদেশ চীন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে, যাতে উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়। তো এ বিষয়ে এই যে চীনের জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের যে মিটিং বা সাক্ষাৎ, তার ছবিও সামনে এসেছে। সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। অন্যদিকে সৌদি আরবের জেড্ডায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাকদারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বা বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও পাকিস্তান বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাকদার ওআইসি সিএফএম বৈঠকের বিশেষ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। দুই নেতা পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে উচ্চ পর্যায়ের সফর, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে পাকিস্তানি বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। দুই পক্ষ দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা করেন এবং সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। তারা ওআইসি সিএফএম এর বিশেষ অধিবেশনটি সময় মতো আহ্বানের জন্য প্রশংসা করেন। ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার দ্রুত পরিবর্তনশীল ও বিপজ্জনক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য শনিবার জেড্ডায় ওআইসি সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীদের একটি অসাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, বিশেষ করে দখলদার শক্তি ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড অঞ্চলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে, যা সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর একটি লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে এই ঘটনাবলী সম্পর্কে একটি সমন্বিত ইসলামিক অবস্থান গ্রহণ করা হয় এবং আন্তর্জাতিক চুক্তি ও ওআইসির প্রাসঙ্গিক সম্ভাবনা অনুসারে ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। এ বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, উপপ্রধানমন্ত্রী তথা
বিদেশমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক দার জেড্ডায় ওআইসি পররাষ্ট্র পরিষদের বিশেষ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় গণ্যমান্য ব্যক্তি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করেন। প্রসঙ্গত, সংখ্যালঘুদের উপর চলমান হিংসার মধ্যেই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার একদিন পর এই সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের মুখপাত্র সাইদুল কবির খান জানিয়েছেন, দুজনের মধ্যে প্রায় 40 মিনিট ধরে বৈঠক চলে। এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানাজায় যোগ দিতে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 10 জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠককে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ কারণ মাত্র একদিন আগেই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসন পদ গ্রহণ করেন। গত বছর 30 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই পদটি শূন্য ছিল। তারেক রহমান বাংলাদেশে ফেরার পর থেকেই তাকে সেদেশের প্রধানমন্ত্রী পদের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সাক্ষাতের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক ছিল হাই কমিশনারের তারেক রহমানকে দেওয়া ব্যক্তিগত চিঠি। খবর অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠিতে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আরও বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৈঠকে কূটনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুরা। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তারেক রহমানের মা খালেদা জিয়া শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী মোদীর একটি শোকপত্র তুলে দেন তারেকের হাতে। 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমান 2025 সালের 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন। শেখ হাসিনার শাসনকালে তিনি নির্বাসিত হয়েছিলেন। তারেক রহমান এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছিলেন সেই সময় একটু শুনে নেওয়া যাক। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।